হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসডি স্টাডি ক্লাস। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার করব। ক্লাস 10 এর মাধ্যমিকে সবাই জানো যে এবিটিএ টেস্ট পেপার এছাড়া অন্যান্য টেস্ট পেপার গুলো বেরিয়ে গিয়েছে। এখন আমাদেরকে একদম লেগে পড়তে হবে প্র্যাকটিসে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এতটা ভালো করে প্র্যাকটিস করো যে সারা বছর পড়োনি, যে ছেলেগুলো সারা বছর পড়োনি, স্যারদের কোনো শোনোনি, পরীক্ষা দাওনি, ঠিকঠাক করে প্র্যাকটিস 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 প্র্যাকটিসটা করে যাও। প্র্যাকটিসটা ভালো করে করো, এতটা ভালো করে প্র্যাকটিস করো, এতটা ভালো করে প্র্যাকটিস করো যে সবাইকে চমক, একদম চমকে দাও সবাইকে, যে এই ছেলেটা, যে ছেলেটা পড়াশোনা করেনি, আমি দেখতাম ঘুরে বেড়াতো, এখানে এখানে ঘুরতো ঘুরতো ঘুরে বেড়াতো, পড়াশোনা করতো না, টিউশন যেত না, সে এতটা ভালো কিভাবে রেজাল্ট করতে হবে, তাদেরকে এভাবে চমকে দাও, পুরো চমকে দাও। এতটা প্র্যাকটিস করো, পুরো টেস্ট পেপার শেষ করে দাও, প্রত্যেকটা কোশ্চেনকে কষে 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 একদম শেষ করে দাও। প্র্যাকটিসটা এতটাই ইম্পর্টেন্ট যে যে কোনো জিনিস বা যে কোনো জায়গায় তোমাকে ঠিক পৌঁছে দিতে পারে। প্র্যাকটিসটা এরকম একটা হাতিয়ার, মানুষের জীবন যুদ্ধের একটা অন্যতম হাতিয়ার হচ্ছে প্র্যাকটিস। যেমন খেলাতেও প্র্যাকটিস, পড়াতেও প্র্যাকটিস, এছাড়া অন্যান্য যা কিছু তুমি করে থাকো, প্র্যাকটিস যদি তোমার থাকে তাহলে সেই জায়গা থেকে তোমাকে কেউ সরাতে পারবে না, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবেই যাবে। তবে প্র্যাকটিসটা ভালো করে করো, যেন নাম্বারটা খুব একটা খারাপ না আসে। প্র্যাকটিস ভালো করে যাও, যেগুলো আছে করে যাও, ভালো নাম্বার আসবে। বেশ, আর কথা বলবো না, আজকে আমরা স্টার্ট করছি হচ্ছে এবিটিএ টেস্ট পেপার। এরপর আমাদের পরের ক্লাসগুলো সব টেস্ট পেপার সলভ, পুরো টেস্ট পেপার আমরা সলভ করে দেবো, ঠিক আছে? আর টেস্ট পেপার সলভ করার নিয়মটা একটু আমার আলাদা, একদম আলাদা নিয়মে করাবো। কিভাবে? শর্ট কোশ্চেন গুলো আগে আমরা করবো, ঠিক আছে? শর্ট কোশ্চেন গুলো আগে আমরা করবো, এক নম্বরের যে প্রশ্নগুলো আছে পুরো শেষ করে দেবো, একদম কষে 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 প্রত্যেকটা প্রশ্নকে দেখাবো। মোটামুটি তুমি 10টা পেজ করো, 10 থেকে 12টা পেজ করো, রিপিট কোশ্চেন পাবে, রিপিট কোশ্চেন, একবারে হুবহু কোশ্চেন পাবে, যে কোশ্চেন গুলো দেখবে একটা পেজে ছিল আবার অন্য পেজে থাকবেই থাকবে, পাবে, ঠিক আছে? তো টেস্ট পেপারটাকে খুব ভালোভাবে সলভ করো। যে কোনো টেস্ট পেপার, এবিটি টেস্ট পেপার, তার মানে এবিটি টেস্ট পেপার ভালো না, যে কোনো টেস্ট পেপারই ভালো। প্রত্যেকটা টেস্ট পেপারের ভেতরের জিনিসটা একই, কেবলমাত্র এই যে বাইরের কভারটা দেখছো, কভারটা চেঞ্জ থাকে, আর কিচ্ছু নয়। এই কভারটা চেঞ্জ থাকে, কোম্পানির নিজের স্ট্যাম্পটা মারা থাকে, ঠিক আছে? সব একই। বেশ, পেজ নম্বর 18 অঙ্কতে যদি চলে আসি আমরা, টেস্ট পেপারে প্রথম একদম 1 নম্বর অঙ্ক, মানে পেজটা 1 নম্বর পেজ যদি চলে আসি, দেখবে 18 নম্বর পেজে ম্যাথ আছে। তো প্রত্যেকটা অঙ্ক আমরা কষে কষে করবো, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে অঙ্কটা। দেখো কি বলছে, যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, তবে বার্ষিক সুদের শতকরা হার কত হবে? বার্ষিক সুদের শতকরা হার কত হবে? প্রত্যেকটা ক্লাস আমি তাড়াতাড়ি আনার চেষ্টা করব, তোমাদেরকে তাড়াতাড়ি আমি সলভ করে দিতে চাইবো পেপারটাকে, ঠিক আছে? ব্যাস, যদি মূলধন, তাহলে কি বলছে একটু ভালো করে বুঝে নাও, কি বলা হয়েছে এখানে? বলেছে মূলধন, মূলধন বলেছে কোনো মূলধন, তাহলে ধরে নাও এক্স, মূলধন হচ্ছে কি এক্স, বইটাকে হাতে রাখি, এক্স মূলধন, মূলধনটাকে কত বলেছে? এক্স, আমি ধরে নিচ্ছি মূলধন হচ্ছে এক্স, সমান কত? মূলধন হচ্ছে এক্স, এটা হচ্ছে পি, পি সমান আমি ধরে নিলাম কি এক্স। আর কি বলেছে? 10 বছরে, তাহলে টিটা বলে দিয়েছে, টি সমান বলেছে 10 ইয়ার। বেশ, ঠিক আছে, 10 বছর হলো। আর কি বলছে? যে সুদে মূলে দ্বিগুণ হয়, মানে সুদ, আই প্লাস পি, সুদ আর মূলে কত হয় বলেছে? সুদ আর মূলে হয় হচ্ছে দ্বিগুণ, তাহলে এটা কত ছিল? টাকাটা ছিল এক্স, দ্বিগুণ হয় 2 × x, তাহলে 2x হয়, টাকাটা কত হলো? 2x। বার্ষিক শতকরার হারটা আমাকে নির্ণয় করতে বলেছে, আর সমান বলেছে জিজ্ঞাসা চিহ্ন, এটা কত হবে? তো আমরা কি সূত্রটা কি জানি? সূত্র আমরা জানি হচ্ছে আই সমান পি আর টি বাই 100, এটা হচ্ছে আমাদের সূত্র, পি আর টি বাই 100। এবার আমাদেরকে এই মানগুলো কি করতে হবে? বসাতে হবে। তাহলে পি সমান কি ধরেছি? এক্স, বসিয়ে দাও। পি এর মানটা হচ্ছে এক্স ইন্টু আর, আর এর মানটাই জিজ্ঞেস করেছে, তাহলে একটা আর রাখো। টি, টি এর মানটা কত বলেছে? 10 বছরে, তাহলে ইন্টু 10 বাই 100, 100 ছিল, 100 যেরকম ছিল রেখে দাও। আই, আই এর মান কোনটা? এইটা না, এটা হচ্ছে ভুল, আই নয়, এটা আই প্লাস, মানে সুদ প্লাস আসল আছে, মানে সুদটা আছে প্লাস মূলধন যেটা আমি দিয়েছি, লগ্নিভূত যেটা করেছি সেটাও আছে, তাহলে এখান থেকে আইটা বার করতে হবে। দেখো এটা মানে কি? এটা মানে হচ্ছে আই প্লাস পি, দেখো এই জায়গাটা মুছে দিলাম, 2x, তাহলে আই প্লাস পি সমান 2x, পি মানে ধরেছি এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 2x, তাহলে আই সমান কত? এক্স। সুদ কত বেরিয়েছে? সুদ বেরিয়েছে এক্স, তাহলে সুদের জায়গাটা আয়ের জায়গায় বসিয়ে দাও এক্স, দুই দিকে কাটাকাটি করো, এক্স এক্স কেটে গেল, এখানে কি পড়ে যাচ্ছে? 1 ইকুয়াল টু এই 10 এর একটা শূন্য, 100 এর একটা শূন্য কেটে গেল, তাহলে উপরে থাকছে আর বাই 10, কোনাকুনি গুণ করে দাও, এটা নিচের সঙ্গে এটা উপরের সঙ্গে গুণ হবে, তাহলে কি হবে? আর ইকুয়াল টু 10%।
কে বুঝতে পারোনি বলো। আমাকে বলেছে পিটা আমি ধরে নিলাম, আসলটা হচ্ছে এক্স। বলেছে যে আসল যেটা আছে সেটা 10 বছর পর নাকি দ্বিগুণ হয়। 10 বছর পর দ্বিগুণ মানে হচ্ছে 2x হবে। আই প্লাস পি, আসল প্লাস সুদটা, শুধু সুদটা নয়, সুদ প্লাস আসল হচ্ছে 2x। তাহলে আইটা কত অর্থাৎ সুদটা কত, সুদটা হবে এক্স, কারণ 2x মাইনাস এক্স, এক্সটাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে 2x মাইনাস এক্স হবে। তাহলে এক্স, দুটো এক্স থেকে একটা বাদ গেলে একটা এক্স থাকে, এক্স আই সমান এক্স, আই এর জায়গায় এক্স বসালাম এখানে, ঠিক আছে, এক্স বসালাম, পি এর জায়গায় এক্স, এখানে এক্স ধরেছি, আর এর জায়গায় আর, কারণ এটা আমরা জানি না, এটাই বলেছে বার করতে, টি এর জায়গায় 10, এখানে 10 বছর, ওয়াই সমান যদি বুঝতে না পারো এটা হচ্ছে বছর, আর বছর, ঠিক আছে। তাহলে 10 বছর, 10 বসালাম, এখানে 100 কাটাকাটি করলাম, এদিকে এক্স এদিকে এক্স কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 8/10 ইকুয়াল টু 1, আর সমান 10, এটা হচ্ছে আনসার। নেক্সট, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান। এটা একদম বইয়ের একদম তোলা প্রশ্ন, একটা জায়গাতে 3টে প্রবলেম করানো হয়েছে দেখবা, মানে তিনটে কথায় বলা আছে যে সমান আর বাস্তব হলে কি হবে, সমীকরণের সমান আর বাস্তব হলে কি হয়, অসমান যদি হয় তাহলে কি হয়, আর অবাস্তব কোনটাতে হয়। 3টে কেসে আমি দেখাচ্ছি, কিন্তু দেখো 3টে এই জায়গা থেকে একটা প্রশ্ন থাকেই থাকে, এরকম ভাবে প্রত্যেক বছরই একটা করে প্রশ্ন এখান থেকে এভাবে জানি কি সূত্র এক্স, এ এক্স স্কোয়ার, ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের বীজ যদি বার করতে যাই, তাহলে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে আমরা বার করতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হয়। এবার ওরা বলছে এই রুটের মানটাকে, কেবলমাত্র রুটের মানটাকে লক্ষ্য করো, এই রুটের মানটাকে নিয়ে 3টে ঘটনা বলা হয়েছে। কি কি বলা হয়েছে, বলছে সমান আর বাস্তব, বলছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়, মানে 0-র সঙ্গে যদি এটা সমান হয় তাহলে সমান ও বাস্তব। বাস্তব মানে কি, দেখো বি স্কোয়ার ইকুয়াল টু, এটা ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে 4ac, এই বি স্কোয়ারের মান যদি 4ac-র সঙ্গে সমান হয়, এই দুটো যদি সমান হয়, এই জায়গাটা এবার চলে আসে, এই দুটো যদি সমান হয় তাহলে এইটা এইটা একই যদি হয় তাহলে বিয়োগ করলে কি হবে, 0, রুট 0-র মান কত, 0, মানে মাইনাস বি প্লাস মাইনাস বাই 2a, এটার একটা মান আমরা একটা রিয়েল একটা মান পাচ্ছি, এই দুটো যদি সমান হয়। তাই বলছে সমান ও বাস্তব, এক্ষেত্রে বলা হয়েছে সমান ও বাস্তব। আবার যদি কেসটা এরকম হয়, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, 0-র থেকে আরো ছোট, 0-র থেকে আরো বেশি ছোট, তাহলে মাইনাসে যদি আসে, রুটের ভেতরে মাইনাস এলে কি আমরা বাইরে বার করতে পারবো, রুটের বাইরে পারবো না, তাহলে এক্ষেত্রে কিন্তু অবাস্তব হয়ে যাবে, মানটা অবাস্তব। তাহলে অবাস্তব বললে এটা হবে, বাস্তব সমান বললে এটা হয়। আর একটা কেস, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর একটা 3 নম্বর ঘটনা আছে, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, 0-র থেকে যদি বড় হয়, এর মানটা যদি 0-র থেকে বড় হয়, 0-র থেকে বড় হলে আমরা মানটা পাবো, তাহলে এটাও একটা কেস, ঠিক আছে। 3টে ঘটনা মনে রাখতে হবে এখানে। তাহলে এই ঘটনাটা বলেছে দেখো সমান আর বাস্তব, প্রকৃতপক্ষে মানটা এখানে পাচ্ছি, তাহলে এটা সমান আর বাস্তব। এবার এইটা দেখো উদাহরণের মধ্যে কোথাও কিন্তু নেই, কি করেছে ওরা, ওরা বলেছে উদাহরণ দিয়েছে দেখো সব যেগুলো করেছে সি ইকুয়াল টু বাঁ দিকে সিটা রাখছে, ডান দিকে বাকি পদগুলো আছে। তাহলে একটু এটা যদি আমরা একটু ক্যালকুলেশনটা একটু যদি করি, তাহলে কি আসবে, বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, সিটাকে বাঁ দিকে রাখছে, তাহলে সি ইকুয়াল টু, সিটা এখানে থাকলো, 4a-টাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে বি স্কোয়ার বাই 4a, তাহলে আমার অ্যান্সার আসছে সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a, ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a, এটা ডি, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস, ভালো করে লক্ষ্য রাখতে হবে এই জায়গাগুলো ভুল হয়, ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে, ব্যাস না ব্যাসার্ধ, এখানে ব্যাস বলেছে, ব্যাস 16 সেন্টিমিটার হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, উচ্চতা বলেছে স্মল এল, তার মানে তির্যক উচ্চতা বলেছে 15 সেন্টিমিটার, আর বলেছে কত 16 সেন্টিমিটার, এটা আমাকে ব্যাস বলেছে, ব্যাসার্ধ বলেনি, তাহলে ব্যাসটাকে ব্যাসার্ধ করছি, কত বলেছে 16, 16/2 সেন্টিমিটার সমান 8 সেন্টিমিটার, পেয়ে গেলাম। আচ্ছা, এবার শঙ্কুটার বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, তাহলে পাই আর এল এর মানটা বসায় 22/7, আচ্ছা আর মানে হচ্ছে 8, আর এল এর মান বলেছে 15 হলো,
আচ্ছা, ভালো করে যদি সূত্রটার দিকে একটু যদি দেখি ভালো করে, আচ্ছা সূত্র বলছি, অপশনে যদি দেখি, অপশনে ভালো করে দেখো, পাইটা রেখেছে, পাইটা কাটাকাটি করেনি, তাহলে পায়ের জায়গায় 22/7 এখানে আমার লিখলে হবে না, কারণ ওরা পাইটাকে পাই রেখে দিয়েছে। তাহলে পাইটা যেরকম পাই ছিল পাই রেখে দাও, 8 আর এখানে 15 থাকে, ঠিক আছে, ঠিক আছে রেখে দাও। আর 8 15 120, আর এখানে পাইটা ছিল পাই, তাহলে 120 পাই, তাহলে রাইট অ্যান্সার কত হবে? 120 পাই। কত হচ্ছে? সি, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, খুব সহজ, এটা পারা উচিত। বলছে 4-এর দাগেরটা দেখো, 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটার মানটা আমাকে এখানে বার করতে হবে। খুবই সহজ, কি করে করব? 2 cos 3 থিটা ইকুয়াল টু বলেছে 1, তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে থিটা ইকুয়াল টু মানটা কত হবে। কি করে করব? কিচ্ছু নয়, থিটার মানটা চাইছে। আচ্ছা, 2টা এর সঙ্গে গুণ আছে তো ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে এখানে কি লিখতে পারি? cos 3 থিটা ইকুয়াল টু 1/2, এটা হলো 1/2। আচ্ছা, এবার ভালো করে বলো, ভালো করে মনে করে বলো তো টেবিলটা থেকে, cos থিটার 3 থিটা, এটা এখন থিটা 3 নাই, মনে করো থিটা আছে, কসের কত ডিগ্রির মান হাফ হয়? কসের কত ডিগ্রির মান হাফ হয়? 60 ডিগ্রির মান হাফ হয়। তাহলে এখানে আমি লিখতে পারি, অতএব cos 3 থিটা ইকুয়াল টু কত? cos 60 ডিগ্রি। তাহলে cos 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার মনে মনে ভাবো, এই cos আর এই cosটাকে কেটে দিলাম, দুই দিকে cos cos কেটে দিয়েছে, মনে মনে ভাবো, কাটবে না কিন্তু, কাটলে কিন্তু হবে না। 3 থিটা ইকুয়াল টু তাহলে কত পড়ে থাকবে? 60 ডিগ্রি। 3 থিটা ইকুয়াল টু আমার পড়ে থাকছে 60 ডিগ্রি, অতএব থিটা সমান কত হবে? থিটা সমান 60 ইকুয়াল টু 3 × 2 = 6, মানে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে আমার কত হলো? 20 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার কত হবে? সি, অপশন সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট, ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে, বি বিন্দুতে স্পর্শ করে যদি ও বি, আচ্ছা কি বলছে ছবিটা প্রথমে আমরা আঁকবো, ঠিক আছে, কি বলেছে একটু এঁকে নিই। বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের, তাহলে একটা বৃত্ত প্রথমে এঁকে ফেলি, তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, বেশ। ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে, আমি ধরে নিচ্ছি এই জায়গা করে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে এ, বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক, বৃত্তের উপর স্পর্শক বলেছে, তাহলে আমি ধরে নিলাম এই স্পর্শকটা হচ্ছে চলে গেল এত দূর, একটু ছেদ করে গেছে মনে হচ্ছে, একটু ভালো করে আঁকবে তোমরা। আচ্ছা, এটা একটা স্পর্শক, একটা পয়েন্টে স্পর্শ করেছে, বেশ। এবার কি বলছে? যে বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে, বৃত্তটিকে এই বিন্দুটা বলেছে বি, এর নাম বলেছে বি, বি বিন্দুতে স্পর্শ করে। এবার বলেছে ও বি সমান 5, তাহলে এইটার ডিস্টেন্সটা বলেছে ও বি, এটা 5 বলে দিয়েছে, 5 সেমি। আর ও এ, ও এ এটাকে যদি আমি যুক্ত করি, এটা কত বলেছে? ও এটা হচ্ছে আমার 13 সেমি, 13 সেমি, 13 সেমি হয়, তবে এ বি, এ বি এই ডিস্টেন্সটা কত? এটা পড়ার দরকার আছে, ছোট ছেলের প্রশ্ন, একদম ছোট ছেলে। এই কোণটা কত হয়? 90 ডিগ্রি, এটা, এটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। সমকোণী ত্রিভুজে ভূমি বলেছে, লম্ব বলেছে, এই সরি, হ্যাঁ এটা বলেছে আর কি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে দেখো এটা 90 ডিগ্রি, তাহলে এটা ভূমি আর লম্বটা আছে, অতিভুজটা বলে দিয়েছে, অতিভুজটা বলে দিয়েছে, তাহলে বার করবো। তাহলে অতিভুজটা এখানে কি? 13 তার স্কোয়ার ইকুয়াল টু, এটা অতিভুজ, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে ভূমি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, 13 কত হবে? 1 3 9, 1 6 9, 1 6 9 ইকুয়াল টু 5 5 25 প্লাস এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, কারণ আমরা জানি না এটা, এটাকেই বার করতে হবে। অতএব এ বি তার স্কোয়ার ইকুয়াল টু 1 6 9 মাইনাস 25, এটা এদিকে নিয়ে চলে যাও, তাহলে বিয়োগ করো, 5 এখানে 4 হবে, এখানে হবে 4, এখানে হবে 1, তাহলে কত হবে? অতএব এ বি ইকুয়াল টু কত হবে? √144, √144 যদি আমরা রুটের বাইরে আনি, তাহলে এটা হয় হচ্ছে 12, তাহলে 12 সেন্টিমিটার। তাহলে আমার অ্যান্সার কত হবে? 12 সেন্টিমিটার। একটু ভালো করে একটু বুঝিয়ে দিই, কি বলেছে? একটা ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয়
ও কেন্দ্রীয় বৃত্তের একটা বাইরে যে কোনো একটা বিন্দু আছে এ, এই বিন্দুটার নাম দিলাম এ। এবার এখান থেকে স্পর্শকটা গিয়েছে একটা পয়েন্টে মিট করে, একটা পয়েন্টে স্পর্শ করেছে, সেটা হচ্ছে বি বিন্দু নাম দিয়েছে। ও বি বলে দিয়েছে 5 সেন্টিমিটার, ও এ বলেছে 13 সেন্টিমিটার। এখন আমরা জানি একটা তোমাদের এটা আছে দেখবা, এই উপপাদ্যটা তোমাদের আছে, ওটা স্টার উপপাদ্য। এবারে কিন্তু অনেকটা চান্স আছে আসার। একটি অকেন্দ্রীয় বৃত্ত বা একটি বৃত্তের বাইরের কোন একটি বিন্দু থেকে স্পর্শ অঙ্কন করলে, ওই বৃত্তের ওপর দুটি স্পর্শক অঙ্কন করলে ওই স্পর্শকদ্বয় বৃত্তে কেন্দ্রে একই কোণ উৎপন্ন করে, এবং ওই বাইরের বিন্দু থেকে স্পর্শক, উপরকার স্পর্শক আর নিচেরকার স্পর্শক, ওই স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়। এটা তোমাদের আছে দেখবে, এটা কিন্তু স্টার, এই উপপাদ্যটা তোমাদের আসার চান্স আছে। ওই কনসেপ্টে আমরা দেখেছি যে এই জায়গাটায় কোণটা কত উৎপন্ন হয়, 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অতিভুজ, ভূমি আর লম্ব, এই তিনটে সূত্র আমরা জানি, করে দিয়েছি ওই হিসাবে। কত এসছে, 12 সেন্টিমিটার। বাস, চলে এসো নেক্সট। আচ্ছা, তারপরে একটা বলছে, তাহলে অপশন কি হবে, অপশন হবে এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, লাস্ট কোশ্চেন বলছে যদি 30, 34, 35, 36, 37, 38, 39, আচ্ছা, তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হয়, তবে মধ্যমা বৃদ্ধি পাবে কতটা। তাহলে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে, প্রশ্নটা ভালো করে বুঝবে, ঝট করে দিলে হবে না। কি বলেছে, 30 থেকে একদম 39 পর্যন্ত দিয়েছে, 30, 34, 35 এইভাবে চলে গিয়েছে, দিয়ে বলছে যে এখান থেকে যদি 35টা বাদ দেওয়া হলে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে বাদ দিলে হবে না, প্রথমে ধরে নিতে হবে যে আছে, 35টা আছে, সেই অবস্থায় মধ্যমা বার করতে হবে, আর 35টা নেই সেই অবস্থায় বার করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে আমরা কতটা বৃদ্ধি পেয়েছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে মধ্যমা বার করি। মধ্যমা কিভাবে বার করতে হয়, এটা লাস্ট কোশ্চেন বিআই। মধ্যমা কিভাবে বার করতে হয়, 30, 34 প্রথমে আমাদেরকে কাউন্ট করতে হবে, এনটা কত আছে, যুগ্ম আছে না অযুগ্ম আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে আমার এন হচ্ছে 7, এনটা হচ্ছে 7, যেটা যুগ্ম নয়, অযুগ্ম। এক্ষেত্রে মধ্যমা কত হবে, মধ্যমা সমান হবে 7 + 1/2 ইকুয়াল টু 7 আর 8 মানে হচ্ছে 4 তম। 4 কিন্তু নয়, 4টা কিন্তু মধ্যমা নয়, 4 তম। আচ্ছা, 4 নম্বরে কি আছে দেখো, 30, 34, 35, 36, 4 নম্বর আছে 36, তাহলে এখানে হচ্ছে 36 হচ্ছে আমার মধ্যমা। যদি 35টা থাকে, এই যে এই নাম্বারগুলোর মধ্যে 35টাও যদি থাকে, তাহলে আমার মধ্যমা আসবে 36। ঠিক আছে, ক্লিয়ার। এবার নেক্সট এবার বলেছে 35টা যদি না থাকে। আচ্ছা, 35টা যদি না থাকে, টোটাল সংখ্যা ছিল 7টা, সেখান থেকে একটা নেই, তাহলে এনটার মান কত হবে, 6 হবে। এনটার মান যুগ্ম চলে এসছে, যুগ্ম যদি হয় তাহলে মধ্যমা আমরা কিভাবে বার করি, হাফ ইন্টু n/2 প্লাস n/2 প্লাস 1, এইটা হচ্ছে সূত্র। মধ্যমা বার করার সূত্র হচ্ছে এটা, যদি এনটা যুগ্ম হয়। এবার বসাও, হাফ ছিল থাকলো n/2, এনটাকে যদি আমি ভাগ করি কত হবে, 3 হবে। 3 প্লাস, এটা কিন্তু 3 মানে 3 নম্বর সংখ্যা নয়, 3তম প্লাস এটা কত হবে, এটা যদি ভাগ করি 3 আর 1 4, 4তম, তাহলে 3তম আর 4তম, তাহলে হাফ যেরকম ছিল থাকলো। 3 নম্বরে কে আছে, 4 নম্বরে কে আছে দেখে নাও। 3 নম্বরে কে আছে, 1, 2, 3, 35 কিন্তু নয়, 35টা বলেছে এবার বাদ, তাহলে 35টা নাই, তাহলে কত আছে, 36 আছে। 3 নম্বরে আছে 36, আর 4 নম্বরে কে আছে 37, 36 আর 37। ঠিক আছে, এবার দুটোকে যোগ করো, 30, 30, 60, 70, 71, 72, 73, তাহলে এখানে কত হচ্ছে, ইন্টু 73। ঠিক আছে, 73 এলো, 73/2 মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 36.5। তাহলে এবার কতটা বৃদ্ধি পেয়েছে বলেছে, কতটা বৃদ্ধি পেয়েছে, মাইনাস করে দাও, আগে ছিল এটা, এখন এটা, তাহলে 36, 0, 0.0, সরি 5, এখানে 5 আছে 5, তাহলে পয়েন্ট 5 কোথায় আছে, এই দেখো 0.5 এখানে আছে, ডিটা হচ্ছে 0.5,
তাহলে ডিটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? শর্ট কোশ্চেন, এমসিকিউ গুলো আমাদের শেষ, এমসিকিউ শেষ। এবার আমরা নেক্সট 2 নম্বরের শূন্যস্থান পূরণে চলে যাবো। এখানে কি বলেছে 2 নম্বর, 2p টাকা t/2 বছরে বার্ষিক এত % হার সরল সুদে সবৃদ্ধি মূল হবে। সবৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসলটা কত হবে? তাহলে এখানে আমাকে পি আসলটা বলে দিয়েছে, টিটা বলে দিয়েছে, আরটাও বলে দিয়েছে। তাহলে আমাকে বলেছে সুদ প্লাস আসলটা কত হবে। সুদটা দেখো বলে দিয়েছে 2p, 2p প্লাস কত হবে, জায়গাটা ড্যাশ রেখেছে। আচ্ছা, আমরা কি জানি সুদটাকে বার করবো। এখানে আই সমান হয় পি আর p/100 হয়, লিখে দাও সমান। আচ্ছা, পি এর মান কত বলেছে 2p, তাহলে বসাও 2p ইনটু আর এর মান কত বলেছে 2r/3, 2r/3 ইনটু টি এর মান কত বলেছে, টি এর মান বলেছে t/2, t/2 হলো। নিচেতে 100 যেরকম ছিল থাকলো, কাটাকাটি করো, এ একটা 2, এ একটা 2 কেটে যাবে, আর কিছু কাটবে, আর কিছুই কাটবে না। তাহলে কি পড়ে থাকছে পি, পি থাকছে আর থাকছে টি, তাহলে 2p আর টি বাই 100 ইনটু এখানে 100 ছিল থাকলো, আর 3টা নিচে নেমে যাবে 3, তাহলে কত হচ্ছে একটু দেখে নি। এইটার সঙ্গে কাটাকাটি করে দিত, 2 এর সঙ্গে 100 কেটে দিলে হয় 50, তাহলে কত থাকছে আমার সমান উপরে থাকছে পি আর টি বাই 50 গুণ 3, 3 5 কত 15, একটা শূন্য, তাহলে কত হচ্ছে পি আর টি বাই 150, তাহলে পি আর টি বাই 150 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? কিচ্ছু করিনি, সূত্র এটা, সূত্র জায়গাতে জাস্ট মান বসিয়েছি। পি এর মান হচ্ছে 2p, আর এর মান হচ্ছে 2r/3, আর টি এর মান হচ্ছে t/2। ঠিক আছে, 100 ছিল 100 যেরকম ছিল থাকলো, কাটাকাটি করলাম, এটা চলে এসছে। ওকে, নেক্সট, এটা 1 নম্বর শূন্যস্থানের 1 নম্বর হলো। এবার 2 নম্বর কি বলছে, একটি দ্বিঘাত সমীকরণের দুটি bg1 হলে সমীকরণটি কত হবে? খুব সোজা প্রশ্ন। সমীকরণ গঠনের আমরা নিয়মটা কি জানি? 2 নম্বর শূন্যস্থানে 2 নম্বর সমীকরণ গঠনের ক্ষেত্রে আমরা সমীকরণ কিভাবে গঠনের সূত্রটা কি হয়, x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 হয়। এখানে এক্স ওয়াই ধরলাম, অনেকে বলবে কিরকম লাগছে, সরি এক্স ওয়াই ধরো না, এখানে এক্স ওয়াই ধরো না, কারণ এখানে আমাদের এক্স জলটা আছে, এটা আলফা প্লাস বিটা করো। ঠিক আছে, আলফা আর বিটা, আলফা বিটা করলাম। ঠিক আছে, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, এটা হচ্ছে সূত্র, যেখানে আলফা আর বিটা হচ্ছে কি দুটো বীজ, সমীকরণের বীজ। এখন আলফা বলেছে 1, বিটাও বলছে 1, দুটোই 1, মানটা বসিয়ে দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 1, তাহলে কি হলো এটা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এটা আমাকে মনে রাখতে হবে, সমীকরণ গঠনের সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ওকে, 3 নম্বর প্রশ্ন, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু p/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? 3 নম্বর প্রশ্নটা কি বলছে, খুব সোজা আছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত বলেছে p/2, p/2, তাহলে cos টু দি পাওয়ার 4, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত হবে? আচ্ছা, এটা কিচ্ছু করবো না, জাস্ট একটা লাইন করে দেবো, তোমরাই করে নেবে। এটা একটা লাইন করবো, দেখো কি করছি, cos স্কয়ার থিটা পুরোটার স্কয়ার মাইনাস, এটা করতেই পারি, দেখো যদি ব্র্যাকেটটা তুলি 2 দুগুণে 4, আগে যেটা ছিল এটা চলে আসবে, sin স্কয়ার থিটা তার স্কয়ার। আচ্ছা, এবার দেখো এটা চেনা চেনা লাগছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ওই সূত্রটাই ফেলে দাও। তাহলে এখানে কি করব, এটা a, এটা b ধরো, এই পার্টটাকে a ধরো, এই পার্টটা যেটা আছে এটাকে b ধরো। আবার বলছি কি করলাম, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ছিল, এটাকে ভাঙলাম, cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার আমি লিখতে পারি, কারণ এটা আমরা সূচকের নিয়ম অনুসারে এটা লেখা যায়, আমরা দেখেছি আগে সূচক চ্যাপ্টারটা যে
নিচু ক্লাসে আমরা এটা দেখেছি, ঠিক আছে। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হয় এখানে a এর পরিবর্তে কি, a মানে হচ্ছে cos স্কোয়ার থিটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি, তাহলে a মানে কি cos স্কোয়ার থিটা, a প্লাস বি, a প্লাস বি মানে হচ্ছে sin স্কোয়ার থিটা, তাহলে sin স্কোয়ার থিটা a প্লাস বি ইনটু a মানে হচ্ছে এটা a মাইনাস বি, বি মানে হচ্ছে sin স্কোয়ার থিটা। ওকে, এবার এই দুটোর মানই তোমরা জানো, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু ছোটবেলা থেকে পড়ে আসছি 1 হয়। ওকে, আচ্ছা cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, ওটা দেখো এরকম মানটা বলে দিয়েছে, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু p বাই 2, এটা ইনটু আছে আর কি, তাহলে একের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে তো ওইটাই হয় p বাই 2, তাহলে আমার রাইট অ্যান্সার কত হবে p বাই 2। ওকে, নেক্সট, একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা হবে ড্যাশ, বলো তো দেখি, বলো দেখি এটা কি হবে, একটা, দুটো, পাঁচটা, অসংখ্য, কি হবে? এটা বোকা বানিয়েছে, বোকা, প্রশ্নটাতে বোকা বানিয়েছে, ভালো করে পড়ো কি বলেছে, অন্তস্থ ভেতরের বৃত্তের ভেতর থেকে কখনো স্পর্শক অঙ্কন করা যায়? যায় না, ছেদ করে যাবে, কখনোই হয় না, সেটা সম্ভব নয়। এটাকে বোকা বানিয়েছে, স্টুডেন্টদেরকে বোকা বানিয়েছে, দেখবে যে কে কটা লিখছে, একটি, দুটি, তিনটি, পাঁচটি, অসংখ্য, কে কটা লিখছে, ঠিক আছে, তো এটা জিরো হবে। নেক্সট, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত বলেছে এত, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কত হবে দেখো এটাতে কত হবে, নিরেট গোলক, গোলকের আয়তনের অনুপাত, আচ্ছা আয়তনের অনুপাত মানে গোলকের আয়তন সূত্র কি, নিরেট আয়তন, আচ্ছা আয়তন গোলক 4/3 পাই আর কিউব, r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব ইকুয়াল টু কত বলেছে 1/27, এটা হচ্ছে অনুপাত, আমি লিখতে পারি এইটার অনুপাত পাই 4/3 পাই আর কিউব, r1 এর কিউব 4/3 পাই r2 এর কিউব ইকুয়াল টু 1/27, ওরাই বলেছে অনুপাত চাইতে হবে, এটা আয়তনের সূত্র দুটো, এটা এক নম্বর গোলকের আয়তনের সূত্র, এটা 2 নম্বর, আমি এক নম্বরে r1 বলেছি, এটাকে r2 বলেছি, তে লিখলাম। আচ্ছা এটার সময় যদি কাটাকাটি করে দেখো 4 পাই ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, কি পড়ে যাচ্ছে r1 এর কিউব বাই r2 এর কিউব ইকুয়াল টু 1/27, ঠিক আছে, বেশ, আর এর মানটা এখান থেকে বার করে নাও তো, r1 বাই r2 টা বার করো, ঠিক আছে, এই কিউবটাকে রাখতে হবে না, কিউবটা এখানে ফেলে দাও, 3 1/27, তাহলে কত হবে, রুটের বাইরে বেরোলে হবে 1 এর, তো রুট করলে তো 1ই হবে, আর এখানে যদি রুটটাকে একটু ভেঙে নিই তাহলে কি হবে 3 3 তারিখে 9 3 9 27, 3 এর মাথায় কিউব মানে তবে কিন্তু 27 আছে। ওকে, তাহলে এদের আমরা অনুপাতটা পেয়ে গেলাম। আচ্ছা কি জানতে চেয়েছিল সেটাই তো দেখি এবার একটু, বলেছে কি তাদের বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের অনুপাত, তাহলে কি হয় 4 পাই আর স্কোয়ার হয়, এটা তো হবে 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে 4 পাই আর স্কোয়ার। আচ্ছা 4 পাইটা এবার মানটা বসাও, আচ্ছা 4 পাই হলো, এখানেও 4 পাই থাকলো, এখানে আর স্কোয়ার r1, এটা r1 আর এটা r2 দিয়ে, তাহলে r1 মানে r1 মানে কত, এখানে r1 মানে হচ্ছে এই যে 1 আছে 1, তাহলে এখানে 1 বসাও, আর এখানে r2 মানে 3 আছে 3 বসাও, ঠিক আছে 3 বসালে r1 r2 এর অনুপাতটা জাস্ট বসিয়েছি আর কিচ্ছু নয়, এটাকে যদি না বুঝতে পারে থাকো তাহলে এখানে ইনটু দিয়ে লেখো r1 বাই r2 তার স্কোয়ার, ঠিক আছে, তারপরের লাইনে এবার করে দাও, আচ্ছা এটাকে কেটে দাও, আর কোনো দরকার নাই, 4 পাই কেটে গেল, r1 বাই r2 মানে হচ্ছে 1/3, তাহলে 1/3 তার পুরোটা স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম, এবার একের কি হবে, একের হবে, একের স্কোয়ার করলে 1 আর 3 এর স্কোয়ার করলে 3 তারিখে 9, স্কোয়ার করলে পরে 1 3 এর স্কোয়ার করলে পরে 9 হবে, তাহলে আমাদের উত্তরটা কত আসছে এখানে লিখি, তাহলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 এর স্কোয়ার ইকুয়াল টু 1/9, তাহলে অনুপাতটাকে যদি আমি এরকম ভাবে বলি 4 পাই r1 এর স্কোয়ার ইজ টু 4 পাই r2 এর স্কোয়ার ইকুয়াল টু অনুপাত হলো 1:9, 1:9, তাহলে আমার অ্যান্সার কত হবে 1:9, বুঝতে পেরেছো সবাই? কত নম্বর প্রশ্ন ছিল এটা, 5 নম্বর প্রশ্ন ছিল, 5 শূন্যস্থানে 5, শূন্যস্থানে 5 নম্বর প্রশ্ন ছিল। নেক্সট, আচ্ছা তারপরেরটা তো সবার পারা দরকার, তারপরেরটা একদম বই থেকে তোলা, সবার পারা দরকার, এটা আমার বলা উচিত নয়, এটা বলা উচিত নয়। 6 নম্বর
ভিআইটা আমার বলা উচিত নয়, এটা আমার বলা উচিত নয়। কি বলছে, গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। কার প্রবণতার মাপক? এটা পুরনো অফলাইন ব্যাচে আমি পুরনো টেস্ট পেপার করাচ্ছিলাম, নতুনের আগে আমি দুটোই করাই, আগে পুরনোটা করাই, পুরনোটার পর যখন নতুনটা ঢোকে তারপর নতুনটাকে আর কি স্টার্ট করে দিই। তো পুরোনো টেস্ট পেপারেও কিন্তু এই কোশ্চেনটা অনেকবার রিপিট, ঠিক আছে, অনেকবার ছিল এই প্রশ্নটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তাদেরকে বলেছিলাম বলতে। আচ্ছা, তোমাদেরকে তো পুরোনো টেস্ট পেপার করায়নি, তো বলো কি হবে, গড় মধ্যমা সংখ্যাগুলো মান হলো ড্যাশ প্রবণতার মাপক, ড্যাশ প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। কি হবে? কেন্দ্রীয় প্রবণতার মাপক। ওকে, আচ্ছা, তিনের দাগের এবার চলে আসি, সত্য মিথ্যা। কেন্দ্রীয় প্রবণতার মাপক মানে বুঝতে পারলে তো, কেন্দ্র সবসময় কেন্দ্রর মানটাকে আমরা নিই, মধ্যমা দেখো গড় দেখো সবসময় মাঝের যে মানটা থাকে সেটাকে নেওয়ার চেষ্টা করি, তার জন্য বলছি কেন্দ্রীয় প্রবণতার মাপক। ওকে, নেক্সট 3 নম্বর চলে এসো, সত্য মিথ্যা। সত্য মিথ্যা চলে এসো, লাস্ট জায়গা আজকে আমাদের। কোশ্চেনকে একদম ভেঙে ডিটেলসে বলবো, বোঝাবো, তো ভালো করে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমার নাম্বার ভালো হবে। তুমি পড়োনি, সারা বছর পড়োনি, ঘুরে বেরিয়েছো, চিন্তা করছো কিভাবে পরীক্ষা পাস করবে, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। তুমি টেস্ট পেপার খাটো, টেস্ট পেপারটাকে পরিশ্রম করো। তুমি যখন বাড়িতে পড়তে বলতে প্রত্যেকটা বই ফেলে দাও, প্রত্যেকটা বই তোমার চারিদিকে সাজিয়ে রেখে দাও, সাজিয়ে রেখে দাও, খুলে রেখে দাও, ঠিক আছে, যে অঙ্ক যে খাতাগুলোতে অঙ্ক করেছো সেগুলো খুলে রাখো, সেগুলো খুঁজে দেখো, যেগুলো পরীক্ষা দিয়েছো সেখানে দেখো কোশ্চেনটা আছে কিনা, বইটাকে খুলে রেখে দাও, সূত্রগুলো দেখো, সবগুলো ভালো করে দেখো, সব একদম এবার রেডি করতে শুরু করে দাও। দেখো কোনো কিছু আটকে থাকবে না, প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন একবার থেকে 5 বার পর্যন্ত তুমি করে নাও, তারপর দেখবে প্রত্যেকটা পেজ তুমি নিজেই করে দেবে, প্রত্যেকটা পেজে কোনো এমন কোনো অঙ্ক থাকবে না যেটা তুমি পারবে না, নিজেই করে দেবে, ঠিক আছে। তো প্র্যাকটিসটা ভালো করো। এবার আমরা চলে আসি তিনের দাগ। তিনের দাগ, তিনের দাগের 1 নম্বর প্রশ্ন কি বলছে, সত্য মিথ্যা। একটি যৌথ ব্যবসায় এর মূলধন বলেছে ও লাভ্যাংশ বলে দিয়েছে। আচ্ছা, যদি মোট লাভ হয় 300 টাকা, তবে বি এর মূলধনের পরিমাণ এত টাকা, মূলধনের পরিমাণ বলেছে, ওরও মূলধনের বলে দিয়েছে, তাহলে এটা সত্য না মিথ্যা? দেখো, এ ইস টু বি, এর মূলধন ইস টু বি এর মূলধন, আমরা যদি পড়ি, এর মূলধন কত? 1200 টাকা। বি এর মূলধন কত? 800 টাকা। দুটো শূন্য কেটে দাও, 12 হলো 12:8, 4 3 12, 4 2 8, তাহলে আমার এখানে আসছে কত? 3:2। তাহলে এখানে দেখো কারটা বলেছে, এর লাভ্যাংশটা বলেছে, তাহলে এ কত টাকা পেত সেটা আমি দেখে নিই। তাহলে এর লাভ্যাংশ কত? এর লাভ্যাংশ কত? এটা কি হবে, এটারে প্রথমটা, তাহলে প্রথমটা উপরে থাকবে, এই দুটো যোগ করে নিচে দে, 3 আর 2 5 হয়। মোট কত টাকা লাভ হয়েছে? কত টাকা লাভ হয়েছে? 300 টাকা। তাহলে এখানে বসিয়ে দাও 300, 5 6 30, একটা শূন্য, সমান আসছে 3 6 18, 180, আর এখানে একটা শূন্য। তাহলে বলছে এর নাকি লাভ হবে 180 টাকা। ওরাও কি তাই বলেছে, এর 180 টাকা হবে? দেখিনি, ওরা বলেছে কি, যে যদি মোট টাকা এত টাকা হয় তবে এর লাভ্যাংশ, হ্যাঁ এর লাভ্যাংশ আছে 180 টাকা। তাহলে এটা হবে রাইট, মানে এটা ট্রু হবে, ট্রু। তাহলে এক একটা কি হবে, এক একটা অ্যান্সার হবে ট্রু, সত্য, ঠিক আছে। নেক্সট, দুই একটা, যদি এ ভ্যারিজাস বি এবং বি ভ্যারিজাস সি হয়, তবে এ প্লাস বি ভ্যারিজাস সি, এটা হবে তাই বলছে। এটা হবে না, হবে না একটু দেখে নিই আমরা। বলেছে এ ভ্যারিজাস বি, আর বলেছে বি ভ্যারিজাস সি, তাহলে ওরা বলেছে যে এ প্লাস বি ভ্যারিজাস সি হবে কিনা। তাহলে একটু আমরা আরেকটু করি, যদি আমরা এটাকে একটু ভেঙে দিই, এ ইকুয়াল টু বি করি, তাহলে এখানে একটা ধ্রুবক আসবে k1, বি ইকুয়াল টু যদি সি করি, এখানে একটা ধ্রুবক আসবে k2। ওকে, এবার ওরা কি বলেছে মানটা একটু দেখে নি, এ প্লাস বি ভ্যারিজাস সি আসবে এটা বলছে। তাহলে এই এলএইচএস ইকুয়াল টু আরএইচএস আমরা করার চেষ্টা করবো, একটু দেখি এ এর মান কত, বি k1, জাস্ট মান বসাচ্ছি, এই দুটো বলেছিল, একটু সমানটা করলাম, ভ্যারিজাস চিহ্ন তুলে দিলাম, সমান করলাম, k1 k2 ধ্রুবক নিয়ে এসেছি। ওকে, নেক্সট কি করছি, যেটা বলেছে এ প্লাস বি ভ্যারিজাস সি, সেই বাঁ দিকে এলএইচএস এর মানটা বসাচ্ছি। তাহলে এর মানটা কি হলো, বি বি k1 প্লাস ছিল, প্লাস দিলাম, বি এর মান কি আছে, সি k2, সি k2। আচ্ছা, এবার একটু ভালো করে দেখো, বি এর মানটাও আবার বলা আছে, দেখো বি এর মানটা এখানে রাখা আছে না, তাহলে বি এর মানটা আবার বসাও।
বি এর মান কি জানি CK2, বি এরটা বসালাম আর এখানে কে টা আগে থেকে ছিল K1 থাকলো, প্লাস ছিল প্লাস দিলাম, সি ছিল সি দিলাম, K2 ছিল K2 দিলাম। এবার কি কমন আসবে দেখো তো, সি আছে কমন নাও, সিটাকে কমন নিলাম, কি থাকছে K1 K2 প্লাস এখানে একটা K2 থাকছে। ওকে, এবার কেউ বলছে মনে করো স্যার K2 টাকেও কমন নিতে আমার মন করছে বা ইচ্ছে করছে K2 টাকে কমন নেবো, নাও কমন, কে বারণ করেছে? K2 কে কমন নাও, কি হবে K1 প্লাস 1। এবার ভালো করে দেখো এইটুকু পদ K2 ইন্টু K1 প্লাস 1 এটা কনস্ট্যান্ট, হ্যাঁ কি না দেখো, K2 ইন্টু K1 প্লাস 1 এটা কিন্তু কনস্ট্যান্ট পদ। এটা যদি কনস্ট্যান্ট পদ হয়, বাঁদিকে কি চলে আসছে, বাঁদিকে a প্লাস বি কিন্তু আছে, এটা ঠিক আছে। তাহলে K2 ইন্টু K1 প্লাস 1 যদি হয়, তাহলে আমি সমান চিহ্নটাকে যদি তুলে দিতে চাই, তাহলে কি হবে, a প্লাস বি ভ্যারিজাস সিটা থাকবে, আর এই পদটা কনস্ট্যান্টটাকে তুলে দিলাম, তাহলে এটা সত্য। LHS আর RHS দেখো এইদিকে এটা চলে আসছে, এটাই তোরা বলেছিল যদি a ভ্যারিজাস b and b ভ্যারিজাস c হয়, দেন এটা হবে a প্লাস b ভ্যারিজাস c হবে, তো এটাই আসছে, তাহলে এটা সত্য, তাহলে এটা কি হবে, ট্রু হবে। নেক্সট, অর্ধবৃত্ত অপেক্ষা 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর কি বলছে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূলকোণ। ছোটবেলার প্রশ্ন, এগুলো আবার মাধ্যমিকে কেউ দেয়? পাস করার তাগিদে দিয়েছে, যে পাস যেন করে যায় সেই জন্য দিয়েছে। বলো কি হবে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূলকোণ হবে না, এটা মিথ্যা, কারণ এটা স্থূলকোণ কখনোই নয়, সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ। আবার স্থূলকোণটা সত্য হতো যদি এখানে বৃহত্তর না লিখে যদি এখানে ক্ষুদ্রতর লিখতো, যদি ছোটটা লিখতো, ছোটটার ক্ষেত্রে স্থূলকোণ হয়, কিন্তু বৃহত্তর বলেছে, বড়টার ক্ষেত্রে স্থূলকোণ নয়, সূক্ষ্মকোণ। ওকে, আচ্ছা 4 নম্বর চলে এসো, তাহলে 3 নম্বরটা কি ফলস, এটা মিথ্যা। 4 নম্বর চলে এসো, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা ও 1 হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, এটাও সেই বাচ্চা অঙ্ক। দেখো 4 নম্বরটা কি বলছে, 3-এর 4, 3-এর 4 বলেছে একটি ত্রিভুজ আছে, ত্রিভুজটা আমি ধরে নিচ্ছি যে ওটা সমকোণী ত্রিভুজই হবে, আমি ধরে নিলাম, ঠিক আছে, ধরে নাও সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজ কিরকম হয়, একটু এঁকে নি, এরকম হয়। এবার তুমি বলো কোন দিক থেকে নাম দেবা, বলো, এদিক থেকে স্টার্ট করি, এ বি সি আছে, এই জায়গাটায় বাহুটার নাম হচ্ছে সাইন থিটা, এটা কস থিটা, এটা 1। আচ্ছা, এরকম হবে, এটা সমকোণী ত্রিভুজই হবে যদি একটা সূত্র আছে, ওই সূত্রটা যদি হোল্ড করে যায় তাহলে হবে। ওকে, তাহলে সূত্রটা দেখি কি বলছে, অতিভুজের স্কোয়ার, তার মানে একের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস ভূমি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা, এবার যেটা লিখেছি সেটা সত্য না মিথ্যা কি করে বুঝবো, ছোটবেলায় একটা সূত্র বুঝি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে ওই জায়গাতে দেখো 3টে সূত্র আমরা পড়েছিলাম, তার মধ্যে হচ্ছে এটা একটা সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। স্যার এখানে তো 1 স্কোয়ার আছে, আরে 1 স্কোয়ার মানে তো সেই একই ব্যাপার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটাই বলেছিল, তাহলে এটা সত্য, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে এটা 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এটা কি হবে, এটা ট্রু হবে, ফলস নয়, ট্রু। ঠিক আছে, তাই এটা কি হবে, ট্রু। নেক্সট, কোন গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হয়, এটা সত্য না মিথ্যা? কত নম্বর প্রশ্ন এটা, 5 নম্বর প্রশ্ন। কোন গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, তাহলে গোলকটার ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন, আচ্ছা আয়তনের সূত্র দেখো প্রথমে, আয়তনের সূত্র কি হয়, 4/3 পাই আর কিউব হয়, এটা আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, এটা নর্মাল অবস্থায়, এটা নর্মাল অবস্থায় আটটা যদি আরই থাকে তাহলে বলছে যে আয়তন নাকি এটা হবে। এখন বলছে
যে এখন কি করা হয়েছে, 8টাকে দ্বিগুণ করা হয়েছে। 8 ছিল ওটাকে 2 আর করো, 8 ছিল ওটাকে কত করো, 2 আর করো। আচ্ছা 2 আর যদি করি তাহলে কি হবে, বলেছে আয়তন কত হবে, যদি এটাকে 2 আর করি তাহলে আয়তনটা হবে দ্বিগুণ। দ্বিগুণ কি হবে একটু দেখে নি, 4/3 ছিল থাকলো, পাই ছিল থাকলো, আর এর জায়গায় এবার লিখবো 2 আর, তার কিউব সমান 4/3 পাই হলো, আর এখানে 2 দুগুণে 4 কিউব আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ইন্টু 8 ছিল 8, একটু সাজিয়ে লিখবো আর কিচ্ছু নয়। 8টাকে সামনে লিখবো 8 ইন্টু 4/3, 4/3 পাই, আর এখানে আর কিউব, সরি এটা আর কিউবটা এখানে, ঠিক আছে আর কিউব। তাহলে এটা দেখো কত গুণ হলো, 8 গুণ। দ্বিগুণ কি হয়েছে, হয়নি, দ্বিগুণ হয়নি, 8 গুণ হয়েছে। তাহলে এটা কি হবে, ফলস হবে, এটা মিথ্যা, ঠিক আছে মিথ্যা। বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট, একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যা গুণমান থাকতে পারে। একটি পরিসংখ্যা বিভাজন আছে, পরিসংখ্যার বিভাজনের 6 নম্বর প্রশ্ন, একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যা গুণমান থাকতে পারে। সংখ্যাগুরু মান মানে কি, কোন একটা নাম্বার দিয়েছে, নাম্বার গুলোকে মনে করো 5, 7, 12, 14, 5, 7, 6, 5, 7 এরকম ভাবে দিয়েই গিয়েছে। এটা মনে করো দিয়েছে 7, 8, 12, 15, 20, 22, 8, 6, 8, 12, আচ্ছা 12, 8 এটা দিয়েছে। বলছে সংখ্যাগুরু কত হবে, ভালো করে দেখো, 7 একবার আছে, 12 একবার আছে, এখানে 12 একবার আছে, দুবার আছে, সব থেকে বেশি যেটা আছে দেখো 8, 8, 8, 8, তাহলে 8টা দেখো কবার আছে, 4বার আছে। তাহলে এখানে সংখ্যাগুরু, সংখ্যাগুরু সংখ্যাগুরু কত হবে, 8, 8 হবে আমাদের সংখ্যাগুরু। তো বলছে এই নাম্বারটার ক্ষেত্রে এখানে 8 হলো সংখ্যাগুরু, কিন্তু এখানে দুটো কি সংখ্যাগুরু থাকতে পারে, হ্যাঁ পারে, আমরা আগে অঙ্ক করেছি সংখ্যাগুরুতে, আমরা অঙ্ক করেছি দেখেছি, হ্যাঁ একটা না একটা এর মধ্যে অঙ্কর মধ্যেও কিন্তু দুটো সংখ্যাগুরু থাকতে পারে। এখানে মনে করো 6 আছে, আবার এখানে এক জায়গায় 6 ছিল, আবার এখানে এক জায়গায় 6 আছে, আবার এখানে এক জায়গায় 6, তাহলে কটা হলো, একটা দুটো তিনটে চারটে, 6ও দেখো চারটে হয়ে গেল, দেখো 6ও চারটে আছে। তাহলে 6ও যদি চারটে হয় তাহলে সংখ্যাগুরু আবার 6ও কিন্তু হবে, সংখ্যাগুরু 8ও হবে, সংখ্যাগুরু 6ও হবে। আর একটা কি হতে পারে, হ্যাঁ আবার হতে পারে, একটা সংখ্যাগুরু হতে পারে, দুটো সংখ্যাগুরু হতে পারে, বা বহু সংখ্যাগুরু হতে পারে। আবার যদি মনে করো এখানে 5 ছিল, এখানে একটা 5 আছে, এখানে আবার একটা 5 আছে, এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, 5ও যদি আবার মনে করো চারটে আছে, তাহলে এখানে কি হবে, 5ও আবার সংখ্যাগুরু হবে। একটা কেন, দুটো কেন, 5, 6টা, 12টা, 15টা, 100টাও হতে পারে। যদি রিপিট করে দেখে একই সংখ্যায় থাকতে হবে। যদি এখানে 8 মনে করে এখানে সংখ্যাগুরু হলো, 8 4বার আছে বলে সব থেকে বেশি আছে বলে হলো, 6 মনে করো 3বার আছে, তার সংখ্যাগুরু হবে না, 6কেও 4বার থাকতে হবে। 5 সংখ্যাগুরু হয়েছে, তার মানে 5ও 4বার আছে, 3বার থাকলে হবে না, 2বার থাকলে হবে না। আবার 5টা মনে করো 4বার জায়গায় 5বার আছে, তাহলে এটাই সংখ্যাগুরু, এই দুটো কিন্তু সংখ্যাগুরু হবে না। ওকে ক্লিয়ার, ইজ দ্যাট ক্লিয়ার টু অল? আজকে আমরা কি করলাম, একদম প্রথম থেকে 18 পাতায় এমসিকিউ, শূন্যস্থান আর সত্য মিথ্যা একদম পুরো শেষ করে দিলাম। এইভাবে প্রত্যেকটা ক্লাস 12 ক্লাস করানো হবে, এক একটা কোশ্চেনকে একদম মেপে চেপে দেবো। ওকে, প্রত্যেকটা কোশ্চেনকে শেষ করে রেখে দাও, পুরো আগুন জ্বালিয়ে রেখে দাও। টেস্ট পেপারে এমন কোনো প্রশ্ন রেখো না যেটা তুমি পরীক্ষার হলে গিয়ে তোমাকে নতুন মনে হবে। প্রত্যেকটা প্রশ্নকে এতটা ভালোভাবে সলভ করো যেন তোমার কাছে এই প্রশ্নগুলো পরীক্ষায় গিয়ে পুরো এরকম মনে হয়, ঠিক আছে, যে নতুন প্রশ্ন কিচ্ছু নেই, যা করেছি আমার প্র্যাকটিস করা আছে, প্র্যাকটিসের ভেতরে আছে। টাইপ পাবা তুমি যদি সেম কোশ্চেন না পারো, কিন্তু গ্যারান্টি সেম কোশ্চেন থাকবেই, কারণ যতটা প্র্যাকটিস করবা তুমি, ওর বাইরে তো আর হয় না যে একদম বাইরে থেকে দিয়ে দিল, বইয়ের বাইরে কোনো টাইপ দিল না, অঙ্ক সেরকম দিল না, বাইরে থেকে দিল, এরকম হয় না। দু একটা নাম্বার পরিবর্তন করে সেম অঙ্ক থাকে। তো প্র্যাকটিস করে যাও, অবশ্যই এইখানে প্র্যাকটিস যেমন করবা ভালো নাম্বার তুমি পাবাই। ওকে, তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর ফাঁকিবাজ যে সমস্ত স্টুডেন্ট আছো বা বন্ধুর বন্ধু যেগুলো আছে আর কি, যারা পড়েনি সারা বছরটা, পাস করবো কিভাবে ভাবছে, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, কারণ প্র্যাকটিসটা খুবই মেন। প্র্যাকটিসটাই তোমাকে বাঁচাতে পারে, আদারওয়াইজ কোনো জায়গা নেই যেখানে তুমি গেলে ভালো নাম্বার করতে পারবে। প্র্যাকটিসটা স্টার্ট করো, তোমার প্রবলেম তোমাকে সলভ করতে হবে, তোমার প্রবলেম তোমাকে সলভ করতে হবে, তোমাকে বসতে হবে, তোমাকে সময় দিতে হবে বেশি করে, তবেই তোমার দুর্বলতাগুলো ঠিক হবে।
ওকে, তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আবার আমরা ম্যাথ ক্লাস নিয়ে আসবো এন্ড ফিজিক্স এর ক্লাস আনছি, ফিজিক্যাল সায়েন্স এর ক্লাসগুলো নিয়ে আসবো টেস্ট পেপারে। ওকে, ফিজিক্যাল সায়েন্স আমার ক্লাস করানো হয়নি প্রেসারে থাকার কারণে, তো টেস্ট পেপার থেকে আমি টেস্ট পেপারটা স্টার্ট করে দেবো। ওকে, বাই।